কাবেরী তার ছেলে সুরেশ এবং বৌমা রাধার সঙ্গে থাকত। সুরেশ গ্রামের একটি কারখানায় কাজ করত। তারা গরিব হলেও সুরেশের ইনকাম থেকে খুব ভালোভাবেই তাদের সংসার চলে যেত। বৌমা, অনেকদিন হয়ে গেল, ভালো মতো কিছু রান্না করা হয়নি, চলো আজ বিরিয়ানি রান্না করা হোক। আপনি একদম ঠিকই বলছেন মা, সুরেশ কাজ থেকে ফিরে বিরিয়ানি দেখলে অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বাজার করে আসি। ছাতা নিতে ভুলবে না, বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এরপর কাবেরী তার বৌমায়ের সঙ্গে বাজার করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার সময় প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসে এবং তারা বাড়ি ফিরতে ফিরতে দেখে এক বৃদ্ধ মহিলা রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে। এই দেখে তারা মহিলাটির কাছে যায়। কি ব্যাপার মাসিমা, আপনি এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছেন? বাড়ি চলে যান, না হলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বেন। ঠাকুরমা, আপনার যদি বাড়ি যেতে অসুবিধে হয় তাহলে আপনার বাড়ির ঠিকানা বলে দিন, আমরা পৌঁছে দেব। আমার নাম নির্মলা, আমার কোনো বাড়ি নেই। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, নিজের বাড়ি ফিরে যাও। আপনি এ কি বলছেন? আপনার বাড়ি নেই মানে? তাছাড়া আমরা আপনাকে এই বর্ষাকালে এইভাবে ফেলে কি করে যেতে পারি? আচ্ছা ঠাকুমা, আপনার ছেলে মেয়ে কেউ নেই? ছেলের নাম নিও না, আমি ওই ছেলের মুখও দেখতে চাই না। তোমরা চলে যাও এখান থেকে। কাবেরী এবং রাধা সেই মহিলার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বৌমা, এই বৃদ্ধ মহিলাটি অনেক অসহায় মনে হচ্ছে, আমাদেরকে তার সাহায্য করা দরকার। কিন্তু মা, আমাদের আর্থিক অবস্থা এমনিতেই ভালো নেই, আমরা কি আরো একজন মানুষের দায়িত্ব নিতে পারবো? এই মহিলাটিকে এভাবে ফেলে যেতেও তো পারছি না, এভাবে রাস্তায় বসে থাকলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা তাকে নিজেদের সঙ্গেই নিয়ে যাই, তারপর কপালে যা আছে দেখা যাবে। কাবেরী এবং রাধা সেই বৃদ্ধ মহিলাটির কাছে যায় এবং তাকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কাবেরী সেই মহিলাটিকে খেতে দেয়। খাওয়া দাওয়ার পর মহিলাটি বলে, তোমরা অনেক ভালো মানুষ, আমি আশীর্বাদ করছি তোমরা যেন অনেক উন্নতি করো। আচ্ছা মাসিমা, আপনার ছেলে থাকা সত্ত্বেও আপনি এভাবে রাস্তায় বসেছিলেন কেন? ছেলে কি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? সে আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনি এ কি বলছেন? আপনি বাড়ি ছেড়ে দিলেন কেন? কি আর বলবো, আমি সারা দিন পরিশ্রম করে তাদের জন্য ছাতা বানাতাম যাতে সেগুলো বিক্রি করে তারা সংসার চালাতে পারে, কিন্তু তারপরেও আমার ছেলে আর বৌমা প্রতিদিন আমাকে মারধর করত, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এটা তো খুব খারাপ ব্যাপার। ঠিক আছে, এবারে আপনি তাদের কথা ভুলে যান, এবার থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এরপর থেকে নির্মলা দেবী কাবেরীদের বাড়িতেই থাকতে শুরু করে দেয়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। একদিন দুপুর বেলায়, কি ব্যাপার সুরেশ, আজ তুই কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন? একটা সর্বনাশ হয়ে গেছে মা, ফ্যাক্টরিতে অনেক লোকসান হয়ে যাচ্ছিল, তাই অনেকজন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে, আমারও কাজ চলে গেছে। হায় হায়, এসব তুমি কি বলছো সুরেশ? একমাত্র তোমার ইনকামেই আমাদের সংসার চলে, এবার আমাদের কি হবে? আমিও এটা নিয়ে অনেক টেনশনে আছি, জানি না এবার কি করব, এত তাড়াতাড়ি অন্য কাজ কিভাবে খুঁজবো। সুরেশের হঠাৎ এভাবে কাজ চলে যাওয়ায় সকলে অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর কাবেরী যখন নিজের রুমে বসেছিল এমন সময় নির্মলা তার কাছে যায়। কাবেরী, তুমি অসহায় বৃদ্ধকে একদিন তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছিলে, আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই। আপনি আমাদের জন্য কি করবেন মাসিমা? আমি খুব ভালো ছাতা বানাতে পারি, আমি তোমাকে আর তোমার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দিতে পারি, তোমরা ছাতা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবে। কিন্তু মাসিমা,
আপনি এই বয়সে আমাদের জন্য এত পরিশ্রম করবেন কেন? আমরা না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব। পরিশ্রম আবার কিসের? তুমি আমার জন্য যা করেছো, আমার নিজের মেয়ে থাকলে হয়তো ততটা করতো না। তোমাদের জন্য আমাকে কিছু করতে দাও। এরপর সেই দিন থেকেই নির্মলা দেবী কাবেরী এবং তার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দেয়। সুরেশ ছাতা বানানোর সমস্ত সামগ্রী আনতে থাকে এবং তারা বউ শাশুড়ি বসে বসে ছাতা বানাতে থাকে। কাবেরী, তোমরা দুজন খুব ভালোভাবে ছাতা বানাতে শিখে গেছো। আমাকে বাজারে একটা ছোট মতো দোকান করে দেবে, আমি সেখানে ছাতাগুলো বিক্রি করে আসবো। ঠাকুমা, আজকে আমি একটা ঠেলা গাড়িওয়ালার সঙ্গে কথা বলে এসেছি। তাকে মাসে 2000 টাকা দিতে হবে। ঠেলা গাড়িতে আপনি বিক্রি করতে পারবেন তো? আরে হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল থেকে আমিও আপনার সঙ্গে সেই দোকানেই থাকবো। দুজন মিলে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করব। পরের দিন থেকে সুরেশ নির্মলা দেবীর সঙ্গে বাজারে একটি ছোট ঠেলা গাড়িতে ছাতা বিক্রি করতে শুরু করে দেয়। অপরদিকে তার মা এবং বউ বাড়িতে বসে ছাতা বানাতে থাকে। তাদের বানানো ছাতা খুব সুন্দর হওয়ায় প্রতিদিন সব ছাতা বিক্রি হয়ে যেত। দেখতে দেখতে বর্ষাকালের 1 মাস কেটে যায়। আপনার অনেক ধন্যবাদ মাসিমা, আপনার জন্য আমরা নতুন জীবিকা খুঁজে পেলাম। ছাতা বিক্রি করে আমাদের ভালো টাকা আয় হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন মা, 1 মাসের মধ্যেই আমরা 30,000 টাকা ইনকাম করে ফেলেছি। 10,000 টাকা সংসার খরচ করলেও 20,000 টাকা জমানো যাবে। আর মাত্র 2 মাস পর্যন্ত ঠিকঠাক বর্ষাকাল থাকবে। এই 2 মাসে আমাদেরকে আরো বেশি বেশি ছাতা বিক্রি করতে হবে। বর্ষাকাল শেষ হয়ে গেলেই এই ব্যবসা আর চলবে না। আপনি একদম ঠিকই বলছেন মাসিমা, অতিরিক্ত ছাতা বানানোর জন্য আমি 2জন প্রতিবেশী মহিলাকেও কাজে রাখার কথা ভেবে নিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ কাজ করেছো। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও কাজটা শিখিয়ে দাও। পরের দিন থেকে কাবেরী এবং তার বৌমা 2জন মহিলাকে কাজ শিখিয়ে তাদের সঙ্গে ছাতা বানাতে থাকে। অপরদিকে সুরেশ এবং নির্মলা দেবী একইভাবে বৃষ্টির মধ্যে ছাতা বিক্রি করতে থাকে। তারা দুজনে ছাতা বিক্রি করছিল, এমন সময় এক দম্পতি তাদের কাছে আসে। তাদের দুজনকে দেখে নির্মলা দেবী কিছুটা ভয় পেয়ে যায়। এই দেখো বিক্রম, এই বুড়িটা আমাদের থেকে পালিয়ে এসে অন্য লোকেদের জন্য ছাতা বানিয়ে দিচ্ছে। মা, তোমার লজ্জা করে না? নিজের ছেলে বৌমায়ের উপকার করার বদলে অচেনা মানুষের ছাতা বানিয়ে দিচ্ছ। এই ছাতাগুলো আমার বানানো নয়, সুরেশের মা আর বউ ছাতাগুলো বানাই। আমি শুধু দোকানে থেকে এগুলো বিক্রি করে দিই। থাক থাক, তোমাকে আর নাটক দেখাতে হবে না। এতদিন পর্যন্ত তোমার অনেক নাটক দেখেছি। বিক্রম, এই বুড়িটাকে নিয়ে বাড়ি চলো। মা, আমাদের সঙ্গে চলো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে আসায় আমাদের ছাতার দোকান বন্ধ হয়ে গেছে। আমরা খাবো কি? তোরা কি করবি সেটা দেখার দায়িত্ব আমার নয়। ভেবেছিলাম বৃদ্ধ বয়সে তুই আমার খেয়াল রাখবি, কিন্তু আমি ভুল ছিলাম। এই বয়সেও আমাকে পরিশ্রম করে তোদের সংসার চালাতে হতো। এখানে দাঁড়িয়ে অচেনা লোকের সামনে বেশি নাটক করতে হবে না। চুপচাপ আমাদের সঙ্গে চলো। উনি যখন বলছেন তোমাদের সঙ্গে যাবে না, তাহলে তোমরা জোর করছো কেন? চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু পুলিশকে রাখবো। বিক্রম নিজের মাকে নিয়ে যেতে চাইছে, তাতে তোমার কষ্ট হচ্ছে কেন? আচ্ছা, এবারে বুঝেছি। এই বুড়িটা এখান থেকে চলে গেলে তোমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। সবাই তোমাদের মতো নয় বৌমা। সুরেশ আর তার পরিবার অনেক ভালো, তোমরা তাদের নখেরও যোগ্য হতে পারবে না। বিক্রম তার মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করতে থাকে। অপরদিকে সুরেশ তাদের এরকম ব্যবহার দেখে পুলিশকে ফোন করে দেয়। কিছু সময় পর পুলিশ সেখানে এসে হাজির হয়। নির্মলা পুলিশকে সমস্ত কথা জানিয়ে দেয়। স্যার, আমি এদের সঙ্গে যেতে চাই না। এখন আমি সুরেশদের বাড়িতে অনেক সুখে আছি। কিরে বিক্রম, মাকে দিয়ে পরিশ্রম করানোর জন্য বাড়িতে নিয়ে যেতে চাইছিস? তোর মা যেখানে ইচ্ছা সেখানেই থাকবে। এরপর যদি তোকে এনার আশেপাশে দেখেছি, তাহলে তোকে আর তোর বউকে জেলে ঢুকিয়ে দেব। এই তো চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, এরা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কিন্তু আমার বাড়ির দিকে ফিরে তাকাবে না। আজ থেকে ওই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল।
বিক্রম এই বলে তার বউয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সুরেশ সেদিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় এবং নির্মলা দেবীর সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা কাবেরী এবং রাধাকেও এই বিষয়ে জানিয়ে দেয়। মাসিমা, বিক্রমের কথা ভেবে কষ্ট পাবেন না, এটাই আপনার আসল বাড়ি, আমরা আপনার সন্তানের মতো। এইভাবে নির্মলা তার নতুন পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এবং সে বর্ষাকালে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কাবেরী তার ছেলে সুরেশ এবং বৌমা রাধার সঙ্গে থাকত। সুরেশ গ্রামের একটি কারখানায় কাজ করত। তারা গরিব হলেও সুরেশের ইনকাম থেকে খুব ভালোভাবেই তাদের সংসার চলে যেত। বৌমা, অনেকদিন হয়ে গেল, ভালো মতো কিছু রান্না করা হয়নি, চলো আজ বিরিয়ানি রান্না করা হোক। আপনি একদম ঠিকই বলছেন মা, সুরেশ কাজ থেকে ফিরে বিরিয়ানি দেখলে অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বাজার করে আসি। ছাতা নিতে ভুলবে না, বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এরপর কাবেরী তার বৌমায়ের সঙ্গে বাজার করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার সময় প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসে এবং তারা বাড়ি ফিরতে ফিরতে দেখে এক বৃদ্ধ মহিলা রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে। এই দেখে তারা মহিলাটির কাছে যায়। কি ব্যাপার মাসিমা, আপনি এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছেন? বাড়ি চলে যান, না হলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বেন। ঠাকুরমা, আপনার যদি বাড়ি যেতে অসুবিধে হয় তাহলে আপনার বাড়ির ঠিকানা বলে দিন, আমরা পৌঁছে দেব। আমার নাম নির্মলা, আমার কোনো বাড়ি নেই, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, নিজের বাড়ি ফিরে যাও। আপনি একই বলছেন, আপনার বাড়ি নেই মানে? তাছাড়া আমরা আপনাকে এই বর্ষাকালে এইভাবে ফেলে কি করে যেতে পারি? আচ্ছা ঠাকুমা, আপনার ছেলে মেয়ে কেউ নেই? ছেলের নাম নিও না, আমি ওই ছেলের মুখও দেখতে চাই না, তোমরা চলে যাও এখান থেকে। কাবেরী এবং রাধা সেই মহিলার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বৌমা, এই বৃদ্ধ মহিলাটি অনেক অসহায় মনে হচ্ছে, আমাদেরকে তার সাহায্য করা দরকার। কিন্তু মা, আমাদের আর্থিক অবস্থা এমনিতেই ভালো নেই, আমরা কি আরো একজন মানুষের দায়িত্ব নিতে পারবো? এই মহিলাটিকে এভাবে ফেলে যেতেও তো পারছি না, এভাবে রাস্তায় বসে থাকলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা তাকে নিজেদের সঙ্গেই নিয়ে যাই, তারপর কপালে যা আছে দেখা যাবে। কাবেরী এবং রাধা সেই বৃদ্ধ মহিলাটির কাছে যায় এবং তাকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কাবেরী সেই মহিলাটিকে খেতে দেয়। খাওয়া দাওয়ার পর মহিলাটি বলে, তোমরা অনেক ভালো মানুষ, আমি আশীর্বাদ করছি তোমরা যেন অনেক উন্নতি করো। আচ্ছা মাসিমা, আপনার ছেলে থাকা সত্ত্বেও আপনি এভাবে রাস্তায় বসেছিলেন কেন? ছেলে কি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? সে আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনি এ কি বলছেন? আপনি বাড়ি ছেড়ে দিলেন কেন? কি আর বলবো, আমি সারা দিন পরিশ্রম করে তাদের জন্য ছাতা বানাতাম যাতে সেগুলো বিক্রি করে তারা সংসার চালাতে পারে, কিন্তু তারপরেও আমার ছেলে আর বৌমা প্রতিদিন আমাকে মারধর করত, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এটা তো খুব খারাপ ব্যাপার। ঠিক আছে, এবারে আপনি তাদের কথা ভুলে যান, এবার থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এরপর থেকে নির্মলা দেবী কাবেরীদের বাড়িতেই থাকতে শুরু করে দেয়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। একদিন দুপুর বেলায়, কি ব্যাপার সুরেশ, আজ তুই কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন? একটা সর্বনাশ হয়ে গেছে মা, ফ্যাক্টরিতে অনেক লোকসান হয়ে যাচ্ছিল, তাই অনেকজন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে, আমারও কাজ চলে গেছে। হায় হায়, এসব তুমি কি বলছো সুরেশ? একমাত্র তোমার ইনকামেই আমাদের সংসার চলে, এবার আমাদের কি হবে? আমিও এটা নিয়ে অনেক টেনশনে আছি, জানি না এবার কি করব।
এত তাড়াতাড়ি অন্য কাজ কিভাবে খুঁজবো? সুরেশের হঠাৎ এভাবে কাজ চলে যাওয়ায় সকলে অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর কাবেরী যখন নিজের রুমে বসেছিল এমন সময় নির্মলা তার কাছে যায়। কাবেরী, তুমি অসহায় বৃদ্ধকে একদিন তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছিলে। আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই। আপনি আমাদের জন্য কি করবেন মাসিমা? আমি খুব ভালো ছাতা বানাতে পারি। আমি তোমাকে আর তোমার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দিতে পারি। তোমরা ছাতা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবে। কিন্তু মাসিমা, আপনি এই বয়সে আমাদের জন্য এত পরিশ্রম করবেন কেন? আমরা না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব। পরিশ্রম আবার কিসের? তুমি আমার জন্য যা করেছো, আমার নিজের মেয়ে থাকলে হয়তো ততটা করতো না। তোমাদের জন্য আমাকে কিছু করতে দাও। এরপর সেই দিন থেকেই নির্মলা দেবী কাবেরী এবং তার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দেয়। সুরেশ ছাতা বানানোর সমস্ত সামগ্রী আনতে থাকে এবং তারা বউ শাশুড়ি বসে বসে ছাতা বানাতে থাকে। কাবেরী, তোমরা দুজন খুব ভালোভাবে ছাতা বানাতে শিখে গেছো। আমাকে বাজারে একটা ছোট মতো দোকান করে দেবে। আমি সেখানে ছাতাগুলো বিক্রি করে আসবো। ঠাকুমা, আজকে আমি একটা ঠেলা গাড়িওয়ালার সঙ্গে কথা বলে এসেছি। তাকে মাসে 2000 টাকা দিতে হবে। ঠেলা গাড়িতে আপনি বিক্রি করতে পারবেন তো? আরে হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল থেকে আমিও আপনার সঙ্গে সেই দোকানেই থাকবো। দুজন মিলে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করব। পরের দিন থেকে সুরেশ নির্মলা দেবীর সঙ্গে বাজারে একটি ছোট ঠেলা গাড়িতে ছাতা বিক্রি করতে শুরু করে দেয়। অপরদিকে তার মা এবং বউ বাড়িতে বসে ছাতা বানাতে থাকে। তাদের বানানো ছাতা খুব সুন্দর হওয়ায় প্রতিদিন সব ছাতা বিক্রি হয়ে যেত। দেখতে দেখতে বর্ষাকালের 1 মাস কেটে যায়। আপনার অনেক ধন্যবাদ মাসিমা। আপনার জন্য আমরা নতুন জীবিকা খুঁজে পেলাম। ছাতা বিক্রি করে আমাদের ভালো টাকা আয় হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন মা। 1 মাসের মধ্যেই আমরা 30,000 টাকা ইনকাম করে ফেলেছি। 10,000 টাকা সংসার খরচ করলেও 20,000 টাকা জমানো যাবে। আর মাত্র 2 মাস পর্যন্ত ঠিকঠাক বর্ষাকাল থাকবে। এই 2 মাসে আমাদেরকে আরো বেশি বেশি ছাতা বিক্রি করতে হবে। বর্ষাকাল শেষ হয়ে গেলেই এই ব্যবসা আর চলবে না। আপনি একদম ঠিকই বলছেন মাসিমা। অতিরিক্ত ছাতা বানানোর জন্য আমি 2 প্রতিবেশী মহিলাকেও কাজে রাখার কথা ভেবে নিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ কাজ করেছো। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও কাজটা শিখিয়ে দাও। পরের দিন থেকে কাবেরী এবং তার বৌমা 2 মহিলাকে কাজ শিখিয়ে তাদের সঙ্গে ছাতা বানাতে থাকে। অপরদিকে সুরেশ এবং নির্মলা দেবী একইভাবে বৃষ্টির মধ্যে ছাতা বিক্রি করতে থাকে। তারা দুজনে ছাতা বিক্রি করছিল এমন সময় এক দম্পতি তাদের কাছে আসে। তাদের দুজনকে দেখে নির্মলা দেবী কিছুটা ভয় পেয়ে যায়। এই দেখো বিক্রম, এই বুড়িটা আমাদের থেকে পালিয়ে এসে অন্য লোকেদের জন্য ছাতা বানিয়ে দিচ্ছে। মা, তোমার লজ্জা করে না? নিজের ছেলে বৌমায়ের উপকার করার বদলে অচেনা মানুষের ছাতা বানিয়ে দিচ্ছ। এই ছাতাগুলো আমার বানানো নয়। সুরেশের মা আর বউ ছাতাগুলো বানাই। আমি শুধু দোকানে থেকে এগুলো বিক্রি করে দিই। থাক থাক, তোমাকে আর নাটক দেখাতে হবে না। এতদিন পর্যন্ত তোমার অনেক নাটক দেখেছি। বিক্রম, এই বুড়িটাকে নিয়ে বাড়ি চলো। মা, আমাদের সঙ্গে চলো। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে আসায় আমাদের ছাতার দোকান বন্ধ হয়ে গেছে। আমরা খাবো কি? তোরা কি করবি সেটা দেখার দায়িত্ব আমার নয়। ভেবেছিলাম বৃদ্ধ বয়সে তুই আমার খেয়াল রাখবি, কিন্তু আমি ভুল ছিলাম। এই বয়সেও আমাকে পরিশ্রম করে তোদের সংসার চালাতে হতো। এখানে দাঁড়িয়ে অচেনা লোকের সামনে বেশি নাটক করতে হবে না। চুপচাপ আমাদের সঙ্গে চলো। উনি যখন বলছেন তোমাদের সঙ্গে যাবে না, তাহলে তোমরা জোর করছো কেন? চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু পুলিশকে রাখবো। বিক্রম নিজের মাকে নিয়ে যেতে চাইছে, তাতে তোমার কষ্ট হচ্ছে কেন? আচ্ছা, এবারে বুঝেছি। এই বুড়িটা এখান থেকে চলে গেলে তোমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। সবাই তোমাদের মতো নয় বৌমা। সুরেশ আর তার পরিবার অনেক ভালো। তোমরা তাদের নখেরও যোগ্য হতে পারবে না। বিক্রম তার মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করতে থাকে।
অপরদিকে সুরেশ তাদের এরকম ব্যবহার দেখে পুলিশকে ফোন করে দেয়। কিছু সময় পর পুলিশ সেখানে এসে হাজির হয়। নির্মলা পুলিশকে সমস্ত কথা জানিয়ে দেয়। স্যার, আমি এদের সঙ্গে যেতে চাই না। এখন আমি সুরেশদের বাড়িতে অনেক সুখে আছি। কিরে বিক্রম, মাকে দিয়ে পরিশ্রম করানোর জন্য বাড়িতে নিয়ে যেতে চাইছিস? তোর মা যেখানে ইচ্ছা সেখানেই থাকবে। এরপর যদি তোকে এনার আশেপাশে দেখেছি, তাহলে তোকে আর তোর বউকে জেলে ঢুকিয়ে দেব। এই তো চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, এরা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে কিন্তু আমার বাড়ির দিকে ফিরে তাকাবে না। আজ থেকে ওই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। বিক্রম এই বলে তার বউয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সুরেশ সেদিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় এবং নির্মলা দেবীর সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা কাবেরী এবং রাধাকেও এই বিষয়ে জানিয়ে দেয়। মাসিমা, বিক্রমের কথা ভেবে কষ্ট পাবেন না। এটাই আপনার আসল বাড়ি। আমরা আপনার সন্তানের মতো। এইভাবে নির্মলা তার নতুন পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এবং সে বর্ষাকালে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কাবেরী তার ছেলে সুরেশ এবং বৌমা রাধার সঙ্গে থাকত। সুরেশ গ্রামের একটি কারখানায় কাজ করত। তারা গরিব হলেও সুরেশের ইনকাম থেকে খুব ভালোভাবেই তাদের সংসার চলে যেত। বৌমা, অনেকদিন হয়ে গেল ভালো মতো কিছু রান্না করা হয়নি। চলো আজ বিরিয়ানি রান্না করা হোক। আপনি একদম ঠিকই বলছেন মা। সুরেশ কাজ থেকে ফিরে বিরিয়ানি দেখলে অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বাজার করে আসি। ছাতা নিতে ভুলবে না, বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এরপর কাবেরী তার বৌমায়ের সঙ্গে বাজার করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার সময় প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসে এবং তারা বাড়ি ফিরতে ফিরতে দেখে এক বৃদ্ধ মহিলা রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে। এই দেখে তারা মহিলাটির কাছে যায়। কি ব্যাপার মাসিমা, আপনি এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছেন? বাড়ি চলে যান, না হলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বেন। ঠাকুরমা, আপনার যদি বাড়ি যেতে অসুবিধে হয় তাহলে আপনার বাড়ির ঠিকানা বলে দিন, আমরা পৌঁছে দেব। আমার নাম নির্মলা, আমার কোনো বাড়ি নেই। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, নিজের বাড়ি ফিরে যাও। আপনি এ কি বলছেন? আপনার বাড়ি নেই মানে? তাছাড়া আমরা আপনাকে এই বর্ষাকালে এভাবে ফেলে কি করে যেতে পারি? আচ্ছা ঠাকুমা, আপনার ছেলে মেয়ে কেউ নেই? ছেলের নাম নিও না, আমি ওই ছেলের মুখও দেখতে চাই না। তোমরা চলে যাও এখান থেকে। কাবেরী এবং রাধা সেই মহিলার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বৌমা, এই বৃদ্ধ মহিলাটি অনেক অসহায় মনে হচ্ছে, আমাদেরকে তার সাহায্য করা দরকার। কিন্তু মা, আমাদের আর্থিক অবস্থা এমনিতেই ভালো নেই। আমরা কি আরো একজন মানুষের দায়িত্ব নিতে পারবো? এই মহিলাটিকে এভাবে ফেলে যেতেও তো পারছি না। এভাবে রাস্তায় বসে থাকলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা তাকে নিজেদের সঙ্গেই নিয়ে যাই, তারপর কপালে যা আছে দেখা যাবে। কাবেরী এবং রাধা সেই বৃদ্ধ মহিলাটির কাছে যায় এবং তাকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কাবেরী সেই মহিলাটিকে খেতে দেয়। খাওয়া দাওয়ার পর মহিলাটি বলে, তোমরা অনেক ভালো মানুষ, আমি আশীর্বাদ করছি তোমরা যেন অনেক উন্নতি করো। আচ্ছা মাসিমা, আপনার ছেলে থাকা সত্ত্বেও আপনি এভাবে রাস্তায় বসেছিলেন কেন? ছেলে কি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? সে আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনি এ কি বলছেন? আপনি বাড়ি ছেড়ে দিলেন কেন? কি আর বলবো, আমি সারা দিন পরিশ্রম করে তাদের জন্য ছাতা বানাতাম যাতে সেগুলো বিক্রি করে তারা সংসার চালাতে পারে। কিন্তু তারপরেও আমার ছেলে আর বৌমা প্রতিদিন আমাকে মারধর করত, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো।
এটা তো খুব খারাপ ব্যাপার। ঠিক আছে, এবারে আপনি তাদের কথা ভুলে যান। এবার থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এরপর থেকে নির্মলা দেবী কাবেরীদের বাড়িতেই থাকতে শুরু করে দেয়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। একদিন দুপুর বেলায়, কি ব্যাপার সুরেশ, আজ তুই কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন? একটা সর্বনাশ হয়ে গেছে মা। ফ্যাক্টরিতে অনেক লোকসান হয়ে যাচ্ছিল, তাই অনেকজন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে। আমারও কাজ চলে গেছে। হায় হায়, এসব তুমি কি বলছো সুরেশ? একমাত্র তোমার ইনকামেই আমাদের সংসার চলে, এবার আমাদের কি হবে? আমিও এটা নিয়ে অনেক টেনশনে আছি। জানি না এবার কি করব। এত তাড়াতাড়ি অন্য কাজ কিভাবে খুঁজবো? সুরেশের হঠাৎ এভাবে কাজ চলে যাওয়ায় সকলে অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর কাবেরী যখন নিজের রুমে বসেছিল, এমন সময় নির্মলা তার কাছে যায়। কাবেরী, তুমি এই অসহায় বৃদ্ধকে একদিন তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছিলে। আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই। আপনি আমাদের জন্য কি করবেন মাসিমা? আমি খুব ভালো ছাতা বানাতে পারি। আমি তোমাকে আর তোমার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দিতে পারি। তোমরা ছাতা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবে। কিন্তু মাসিমা, আপনি এই বয়সে আমাদের জন্য এত পরিশ্রম করবেন কেন? আমরা না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব। পরিশ্রম আবার কিসের? তুমি আমার জন্য যা করেছো, আমার নিজের মেয়ে থাকলে হয়তো ততটা করতো না। তোমাদের জন্য আমাকে কিছু করতে দাও। এরপর সেই দিন থেকেই নির্মলা দেবী কাবেরী এবং তার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দেয়। সুরেশ ছাতা বানানোর সমস্ত সামগ্রী আনতে থাকে এবং তারা বউ শাশুড়ি বসে বসে ছাতা বানাতে থাকে। কাবেরী, তোমরা দুজন খুব ভালোভাবে ছাতা বানাতে শিখে গেছো। আমাকে বাজারে একটা ছোট মতো দোকান করে দেবে। আমি সেখানে ছাতাগুলো বিক্রি করে আসবো। ঠাকুমা, আজকে আমি একটা ঠেলাগাড়িওয়ালার সঙ্গে কথা বলে এসেছি। তাকে মাসে 2000 টাকা দিতে হবে। ঠেলাগাড়িতে আপনি বিক্রি করতে পারবেন তো? আরে হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল থেকে আমিও আপনার সঙ্গে সেই দোকানেই থাকবো। দুজন মিলে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করব। পরের দিন থেকে সুরেশ নির্মলা দেবীর সঙ্গে বাজারে একটি ছোট ঠেলা গাড়িতে ছাতা বিক্রি করতে শুরু করে দেয়। অপরদিকে তার মা এবং বউ বাড়িতে বসে ছাতা বানাতে থাকে। তাদের বানানো ছাতা খুব সুন্দর হওয়ায় প্রতিদিন সব ছাতা বিক্রি হয়ে যেত। দেখতে দেখতে বর্ষাকালের 1 মাস কেটে যায়। আপনার অনেক ধন্যবাদ মাসিমা। আপনার জন্য আমরা নতুন জীবিকা খুঁজে পেলাম। ছাতা বিক্রি করে আমাদের ভালো টাকা আয় হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন মা। 1 মাসের মধ্যেই আমরা 30,000 টাকা ইনকাম করে ফেলেছি। 10,000 টাকা সংসার খরচ করলেও 20,000 টাকা জমানো যাবে। আর মাত্র 2 মাস পর্যন্ত ঠিকঠাক বর্ষাকাল থাকবে। এই 2 মাসে আমাদেরকে আরো বেশি বেশি ছাতা বিক্রি করতে হবে। বর্ষাকাল শেষ হয়ে গেলেই এই ব্যবসা আর চলবে না। আপনি একদম ঠিকই বলছেন মাসিমা। অতিরিক্ত ছাতা বানানোর জন্য আমি 2জন প্রতিবেশী মহিলাকেও কাজে রাখার কথা ভেবে নিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ কাজ করেছো। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও কাজটা শিখিয়ে দাও। পরের দিন থেকে কাবেরী এবং তার বৌমা 2জন মহিলাকে কাজ শিখিয়ে তাদের সঙ্গে ছাতা বানাতে থাকে। অপরদিকে সুরেশ এবং নির্মলা দেবী একইভাবে বৃষ্টির মধ্যে ছাতা বিক্রি করতে থাকে। তারা দুজনে ছাতা বিক্রি করছিল, এমন সময় এক দম্পতি তাদের কাছে আসে। তাদের দুজনকে দেখে নির্মলা দেবী কিছুটা ভয় পেয়ে যায়। এই দেখো বিক্রম, এই বুড়িটা আমাদের থেকে পালিয়ে এসে অন্য লোকেদের জন্য ছাতা বানিয়ে দিচ্ছে। মা, তোমার লজ্জা করে না? নিজের ছেলে বৌমায়ের উপকার করার বদলে অচেনা মানুষের ছাতা বানিয়ে দিচ্ছ। এই ছাতাগুলো আমার বানানো নয়, সুরেশের মার বউ ছাতাগুলো বানাই। আমি শুধু দোকানে থেকে এগুলো বিক্রি করে দিই। থাক থাক, তোমাকে আর নাটক দেখাতে হবে না। এতদিন পর্যন্ত তোমার অনেক নাটক দেখেছি। বিক্রম, এই বুড়িটাকে নিয়ে বাড়ি চলো। মা, আমাদের সঙ্গে চলো। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে আসায় আমাদের ছাতার দোকান বন্ধ হয়ে গেছে। আমরা খাবো কি? তোরা কি করবি সেটা দেখার দায়িত্ব আমার নয়।
ভেবেছিলাম বৃদ্ধ বয়সে তুই আমার খেয়াল রাখবি, কিন্তু আমি ভুল ছিলাম। এই বয়সেও আমাকে পরিশ্রম করে তোদের সংসার চালাতে হতো। এখানে দাঁড়িয়ে অচেনা লোকের সামনে বেশি নাটক করতে হবে না, চুপচাপ আমাদের সঙ্গে চলো। উনি যখন বলছেন তোমাদের সঙ্গে যাবে না, তাহলে তোমরা জোর করছো কেন? চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু পুলিশকে রাখবো। বিক্রম নিজের মাকে নিয়ে যেতে চাইছে, তাতে তোমার কষ্ট হচ্ছে কেন? আচ্ছা, এবারে বুঝেছি। এই বুড়িটা এখান থেকে চলে গেলে তোমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। সবাই তোমাদের মতো নয় বৌমা। সুরেশ আর তার পরিবার অনেক ভালো, তোমরা তাদের নখেরও যোগ্য হতে পারবে না। বিক্রম তার মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করতে থাকে। অপরদিকে সুরেশ তাদের এরকম ব্যবহার দেখে পুলিশকে ফোন করে দেয়। কিছু সময় পর পুলিশ সেখানে এসে হাজির হয়। নির্মলা পুলিশকে সমস্ত কথা জানিয়ে দেয়। স্যার, আমি এদের সঙ্গে যেতে চাই না। এখন আমি সুরেশদের বাড়িতে অনেক সুখে আছি। কিরে বিক্রম, মাকে দিয়ে পরিশ্রম করানোর জন্য বাড়িতে নিয়ে যেতে চাইছিস? তোর মা যেখানে ইচ্ছা সেখানেই থাকবে। এরপর যদি তোকে এনার আশেপাশে দেখেছি, তাহলে তোকে আর তোর বউকে জেলে ঢুকিয়ে দেব। এই তো চলে যাচ্ছি। মা, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, এরা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কিন্তু আমার বাড়ির দিকে ফিরে তাকাবে না। আজ থেকে ওই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। বিক্রম এই বলে তার বউয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সুরেশ সেদিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় এবং নির্মলা দেবীর সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা কাবেরী এবং রাধাকেও এই বিষয়ে জানিয়ে দেয়। মাসিমা, বিক্রমের কথা ভেবে কষ্ট পাবেন না, এটাই আপনার আসল বাড়ি। আমরা আপনার সন্তানের মতো। এইভাবে নির্মলা তার নতুন পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এবং সে বর্ষাকালে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।